মা মা তুমি খুব খুব সাবধানে মা, তোমার পায়ে লাগবে, এই যে কাঁচের টুকরা পায়ে লাগবে, হাতে লাগবে তো। আমার হাত পা কাটলে কাটুক, আমি চাই না আমার সন্তানের কিছু হোক। আর কখনো বাইরে লাঞ্চ করবে না, মনে থাকবে? বিয়ের আগে এত রেস্ট্রিকশনস। বাবা, আবরার আর ইরার বিয়ে। ইরা যেন কি? ওই যে আবরারের কাজিন। আচ্ছা দাদু ভাই, চাচুর আর ইরা ফুপ্পির যখন বিয়ে হবে আমি তাদের কি রাখবো? শিক্ষার আলোকে ন্যায় অন্যায় ভালো মন্দ এসবের বিচার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে জাহেলিয়াতের অন্ধকারে কুসংস্কারাচ্ছন্নে নিমজ্জিত জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করে। আর সেই জন্য হেরা পর্বতের চূড়া থেকে নেমে আসা ইসলামের প্রথম বাণী ইকরার মাধ্যমে অগ্রসর হয়েছিল। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি দাদু ভাই। শোনো, তুমি যত জানবে তত মানুষ তোমাকে কম ঠকাতে পারবে, তুমি যত জানবে তত সমাজের উন্নয়ন করতে পারবে। তাই প্রশ্ন করা কখনোই থামাবে না। ঠিক আছে দাদু। আবরার বাবা, আবরার কোথায়? আবার তো আমার সাথে অফিস থেকে ফিরলো। কিন্তু আমি তো ওকে পুরো বাড়ি খুঁজলাম, কোথাও তো পেলাম না। আমার যা মনে হয় ইরা ফুপ্পি আর চাচু ছাদে গিয়েছে, ওরা তো এই সময় ছাদে যায় একসঙ্গে মিলে। এভাবে বলতে হয় না দাদু ভাই। কেন তুমি এভাবে হাসছো কেন? কি এরকম তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। তাই বলি ভাবে সারাদিন অফিসে কাজ করে যখন বাড়িতে ফিরি তোমাকে দেখলে খুব ভালো লাগে। দূর হয় পর দেখো। তখন তো দেখবই, এখন একটু দেখি। হ্যাঁ, এটা খারাপ কথা বলনি, তোমার বেলা কিন্তু আমি একটু বেহায় আছে। আচ্ছা, তোমার বান্ধবী কেমন আছে? বান্ধবী আসলো কোথেকে? ওমা, কেন? তোমার প্রিয় বান্ধবী কেয়া কেমন আছে? আল্লাহর রহমত। আরে তুমি আর বান্ধবীকে নিয়ে যে খোঁচা মারো, যদি ভুলবশত আমার জীবনে কোনো এক্স থাকতো তুমি বলে কি অবস্থাটা করতাম? আরে নেই না তো কি হয়েছে?
কেয়ারপো ছিল। ও আল্লাহ, আবার কেয়া? তবে সেদিনের পর থেকে আমি এখন পর্যন্ত কেয়ার সাথে কথা বলিনি। কথা বলেই দেখো, তোমার জীবনে আমি ছাড়া আর কোনো নারী থাকবে না, বুঝেছো? আমার মা হ্যাঁ, বড় আবি, আবরার, তোমার সাথে একটা কথা বলে পারা যায় না। তোমার সাথে মনে কথা বলে খুব পারি আমি। আমি কি করলাম? দেখো, এই জীবনের মানুষ দুইটা বিষয়ে কাটায়, একটা হচ্ছে ভাতের ক্ষুধায়, আর একটা হচ্ছে ভালোবাসার ক্ষুধায়। ভাতের ক্ষুধা মিটে যায়, কিন্তু ভালোবাসার ক্ষুধা আজীবন নাও মিটতে পারে। কি বে ভাই, আমি না ব্যাপারটা নিতে পারতেছি না। না, ব্যাপারটা তো মেনে নেওয়ার মতো না। ভাই আমার না খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। মানে আমার জীবনে আমি এত কষ্ট কোনোদিন পাই নাই। আমি শান্তি পাচ্ছি না ভাই। দুর্য, এই জীবনে যদি তুমি কাউরে কষ্ট না দাও, তাহলে সে আজীবন কষ্ট পাইতেই থাকবা। ভাই আমি তো সেইটাই দেখতেছি, সারা জীবন তো আমি তাহলে কষ্টই পাচ্ছি। তাহলে ভাই আমার, এখন থেকে মানুষটা কষ্ট দেওয়া শুরু করে দাও। তোমার মনের কষ্টের কারণ হয়ে যারা ওই বাড়ির লোকজন, বেশাদের মাতোয়ারা, তুমি তাদের মধ্যে দুশ্চিন্তা ঢুকায় দাও। সেটা কিভাবে ভাই? যে কোনো ভাবেই হতে পারে। ওই বাড়ির লোকজন তো সবাই সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে, তার মানে সবার মনে একটা ভয় আছে। তুমি ওই বাড়িতে কিছু একটা করো। ভাই কিছু একটা মানে? মানে এমন একটা কিছু সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে যায়, সবাই ভয়ে একেবারে ভীত হয়ে যায়। ভাই এটা কি করা ঠিক হবে? দুর্জনে জীবনে একটা সময় আসে যখন ঠিক বেঠিক এগুলো ভাবতে হয় না, মন যা বলে তাই করতে হয়। ভাই আমি তাইলেন আজকে রাতে একটা ঘটনা ঘটায় ফেলবো। আজকে রাতে যাবা? হ্যাঁ হুট করে পরিকল্পনা ছাড়া যাবা? ভাই কোনো পরিকল্পনা লাগবে না, কারণ আমি বহু বছর ধরে ওই বাড়িতে যাতায়াত করি। আমি জানি কি ঘটনা ঘটানো যাবে। ঠিক আছে যাও, কিন্তু খবরদার ধরা খাওয়া যাবে না। ভাই আপনি আমারে নিয়ে কোনো টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। এটা তুমি কি করি? তুমি আমার ভাই না, তোমার নিয়ে আমি টেনশন করবো না। আর সম্পর্ক তো 2 দিনের, তোমার আমি ভাইয়ের মর্যাদা দিছি না? কি দিছি না? দিছেন ভাই। ভাই আমি তাহলে উঠি। যাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। যাও, আজকে রাতের মধ্যে কথা। কাজটা শেষ করো। আল্লাহ, এগুলো কি? আল্লাহ, মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়েছে। নিচু হও, নিচু। অদ্ভুত ব্যাপার। নিচু হও। আমার খুব ভয় লাগছে। আচ্ছা
সাবধান, সিকিউরিটিকে ডাকো। তুমি যেও না। আপনাদেরকে কেন রাখা হয়েছে? স্যার, সিকিউরিটির জন্য। What was that? স্যার, আমাদের সিকিউরিটি কিভাবে ক্র্যাক হলো এটাই আমার মাথায় আসছে না। মাথায় আসছে না? আপনাদের মাথায় আসবেও না। আচ্ছা, যে ফ্যামিলির কারো কোনো কিছু হয়ে যেত তখন? হ্যাঁ, তখন কি করতেন? কয়জন ছিল? স্যার, একজনই। ফুটেজ চেক করে দেখলাম স্যার, তার মুভমেন্ট দেখে আমি শিওর যে সে এই বাড়ির কয়টা সিসিটিভি ফুটেজ পয়েন্ট আছে এবং কয়টা গার্ড এখানে আছে তার সবই তার জানা। আচ্ছা, আমাদের বাসায় কে আসে কে বের হয় সব কিছু লিস্ট আছে না? জি স্যার। লিস্ট আমাকে দেবেন। ইয়েস স্যার। আপনাদের সিকিউরিটি বাড়ান, হচ্ছে না তো এইভাবে। ওকে স্যার। এখানে দাঁড়িয়ে থাকবেন? প্লিজ গো, নিজেদের কাজটা করেন ঠিক মতো। ইয়েস স্যার। তাই চলো। আবরার ভাই, শোনো, শুধু শুধু ওর সাথে চেঁচামেচি করে কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু আমাদের বাড়ির সিকিউরিটি দিচ্ছে। ভাইয়া, আমার মনে হয় এজেন্সি চেঞ্জ করা উচিত। এদের থেকে বেটার এজেন্সির কাছে গিয়ে একটা কিছু করতে হবে। এটা তো পারছে না কোনো কিছু করতে। ওরা দেশের 1 নম্বর এজেন্সি, ওদের দিয়ে ভিআইপি ভিভিআইপিতে বাসে সিকিউরিটি দেওয়া হয়। বাসায় অ্যাটাক হচ্ছে। ওরা তো বললোই যে অ্যাটাক করেছে সে ভালো করে জানে কোথায় লুপ হোলগুলা, কোথায় সিকিউরিটি আছে কোথায় সিকিউরিটি নাই। তোমার কি কাউকে সন্দেহ হয়? আমি কাকে সন্দেহ করবো? শুধু শুধু কাউকে সন্দেহ করবো আর কেউ একজন ইনোসেন্ট ফেসে দেবে। ভাইয়া, হ্যাঁ। পায়না অনেক সাংবাদিকরা খাড়া রয়েছে। কেন? ওই যে খালুজানের উপরে হামলা হয়েছিল না, সেই জন্য সাংবাদিক আইছে, আপনি সাক্ষাৎকার নিব। খালা, আপনি তাড়াতাড়ি জানতো কেউ যেন ভিতরে আসতে পারে, প্লিজ। মিডিয়া কিভাবে জানলো এই হামলার কথা? আচ্ছা, সিরিয়াস ইস্যু হচ্ছে, এত ফাস্ট কিভাবে জানলো? ভিতর থেকে কোনো ইনফরমেশন লিক হচ্ছে? আকরাম ভাই, তুমি একটু দেখো না প্লিজ। মানে এখান থেকে যদি কোনো নিউজ লিক হয়, কর্পোরেট ওয়ার্ল্ড একটা ঝামেলা হয়ে যাবে। আপনার প্লিজ কাম ডাউন, আমি দেখতেছি, একটু জাস্ট রিল্যাক্স। এত ভার্সেস হলে হবে না। বসো। الله أكبر الله أكبر বড়াম্মু, আপনি তো রাতে অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তোমাদের দুজনের সেবা যত্নে এখন অনেক ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু বড়াব্বু কোথায়? উনি ঠিক আছেন তো? হ্যাঁ, তোমার বড় আব্বু ঠিক আছেন। তোমরা আসার আগে উনিই তো আবার সেবা যত্ন করছিলেন। আচ্ছা, বড়াব্বু কি এর আভাস আগে থেকে পেয়েছিলেন, যার কারণে আমাদের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিলেন? আসলে একটা সত্যি লুকানো হয়েছে। কি সত্যি? আবদার আর আমাকে কিছু লোক কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আস্তাগফিরুল্লাহ, কি বলছো তুমি এসব? কি বলছো? আমার তো শুনেই ভয় করছে। আসলে আপনারা ঘাবড়ে যাবেন এজন্য আর বলা হয়নি। আমি আর আবদারে ডিসাইড করেছি বলবো না, কিন্তু বলা হয়েই গেল। আর আবদার না থাকলে হয়তো আমাকে একাই কিডন্যাপ করে নিয়ে যেতেন। আমাদের পরিবারের সাথে এসব কি শুরু হয়েছে? কিন্তু ইরা, তোমরা কেন এসব লুকিয়েছ? তোমাদেরকে বললে তোমরা অনেক টেনশনে থাকো, এই জন্য বলা হয়নি। আমাদের পরিবারের উপরে নজর লেগেছে। নজর? নজর বলতে কি আসলে কিছু হয় পরম্মা? আছে মা, নজর অনেক প্রকারের হয়। একটা হচ্ছে বদ নজর, আরেকটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট নজর।
আমাদের পরিবারের উপরে বদনজর পড়েছে, মানুষের নজরও পড়েছে। আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন। আমাদের এই অর্জন, এই প্রভাব প্রতিপত্তি অনেকে সহ্য হচ্ছে না, আর সে কারণে অনেক মানুষ আমাদের এই প্রভাব প্রতিপত্তিকে হিংসা করে সেগুলো প্রাপ্তি লাভ করতে চাচ্ছে। সেই কারণে আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বদনজর সম্পর্কে সতর্ক করেছেন। বদনজরে তো অনেক ছোট ছোট বাচ্চাদেরও অনেক বড় বড় ক্ষতি হয়, ওদের খাবার দাবার বন্ধ হয়ে যায়, ওরা অসুস্থ পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এই বদনজর থেকে আমরা বাঁচবো কিভাবে? বদনজর থেকে বাঁচার উপায় হচ্ছে প্রতি ওয়াক্তে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে সূরা নাস আর সূরা ফালাক পড়ে 2 হাতে ফুঁক দিয়ে মুখে মাসাহ করতেন, পুরো শরীরে মাসাহ করতেন। আমাদেরকে অনেক সচেতন হতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আমাদের পরিবারের উপরে যাতে বদনজর না পড়ে। এসব তো আমি তোমার বড় আব্বুর কাছ থেকে জেনেছি। আমাদের পরিবারের উপরে অনেক বড় নজর পড়েছে, বদনজর পড়েছে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। আর তোমরা 2 জন, তোমরাও এই আমলটা করবে। জি বড় আম্মু। রাবেয়া, শুনেছো কি হয়েছে বলো? ওসমান ভাইদের বাড়িতে নাকি হামলা হয়েছে। সে কি, তুমি কোথায় শুনলে? খবর দেখাচ্ছে, ওদের বাড়ির সামনে তো একদম সাংবাদিকে ভরা। ওদের কিছু হয়েছে নাকি? না, কারো কিছু হয়নি। চলো না, আমরা সন্ধ্যা একবার যাই ওদের বাড়ি। না, আমি যাব না। তুমি যাবে না? না, এটা বললে হয়? দেখো, রিমি যখন মারা গেছিল তখন কিন্তু ওরা ছুটে এসেছিল, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? তো তুমি আমার হয়ে গিয়ে দেখা করে এসো, তাহলে তো হয়। বাবা, শুনেছো কি হয়েছে? আপনাদের ঘটনাটা বলবি, তাই তো? হ্যাঁ, আমি তো সেটাই বলতে আসলাম। আমি ফেসবুক চালাচ্ছিলাম আর ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখি যে ওদেরই নিউজ। হ্যাঁ, তোর মাকে তো যেতে বলছি, তোর মা তো যেতে চাইছে না। না, আমি তোর বাবাকে বললাম যে আমার হয়ে গিয়ে তুমি দেখা করে এসো। তুই কি সমস্যাটা কি? মা, এটা কোনো কথা হলো? খালামণি তোমার বোন, তোমার সুবাদে ওদের সাথে আমাদের আত্মীয়তা, আর তুমি যেতে চাচ্ছ না। সেই জন্যই তো আমি তোর বাবাকে বলছি যে আমার হয়ে গিয়ে দেখা করে এসো, তাহলে তো হয়ে যায়। তোর মাকে বুঝে কোনো লাভ নেই, তুই আর আমিও। আমি? বাবা, আমার তো অফিস আছে, আর অফিসে গেলে আবরার, আকরাম ভাই ওদের সঙ্গে আমার দেখা হবেই। তা হোক, তারপর সন্ধ্যায় একসঙ্গে যাই। আচ্ছা, ঠিক আছে। ওহো, তো ভুলে গেছি, আমার সন্ধ্যাতে একটা কাজ আছে, আমি তো যেতে পারবো না। তাহলে তুই যাস কিন্তু বাবা, অফিস হয়ে তুই চলে যাস। তোর বাবা যেহেতু যেতে পারছে না, তাহলে তুই যাস। আর তোর খালামণিকে বলবি যে ওদের এই ঘটনাটা শুনে আমি খুব চিন্তায় আছি, আল্লাহ যেন ওদের সবাইকে হেফাজতে রাখে। জি মা, আমি বুঝিয়ে বলবো। মা, আমি তাহলে বের হই। হ্যাঁ হ্যাঁ, যা। আসো বাবা। যা। কেবানো বলো তো দেখি। তুজো ভাই, আমাদের এই অফিসের চা ব্রেকটা আমার খুব ভালো লাগে। কেন? আপনি কি চা অনেক পছন্দ করেন? না, চা পছন্দ করি তেমন ঠিক না, আসলে চা খেতে খেতে আপনার সাথে আড্ডা দিতে বেশি ভালো লাগে। সবার এখানে যে নামগুলো আছেন ওনারা সবাই আমাদের বাসায় আসেন, তাই তো? স্যার, আমরা আসার পর থেকে এরাই আসা জব করছে স্যার, আর আগে যারা আসছে তাদের কোনো লিস্ট আমাদের কাছে নেই স্যার। আচ্ছা ইরা, তুমি আমাকে এখানে রাখলে কেন? সূর্য ভাই, তুমি আবরারের কাজিন, মানে তো আমারও কাজিন। হ্যাঁ, সেটা তো আমি আছি।